সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের রোগ, তার চিকিৎসা কী করণীয় এবং এটির সাথে আসলে জীবনযাত্রার মান পরিবর্তন করা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের হরমোন রোগ এবং তার প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ 1976 সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, নারীদের হরমোন রোগ, এই হরমোনাল রোগ বলতে আসলে কি বোঝায় নারীদের? আমাদের শরীরকে কন্ট্রোল করে আসলে অনেকগুলো সিস্টেম আছে বডির মধ্যে, তার মধ্যে দুটো সিস্টেম মেইনলি আমাদের শরীরকে কন্ট্রোল করে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে হরমোন সিস্টেম। তাহলে 50% কন্ট্রোল কিন্তু আমাদের হরমোনের উপরে। নারীর শরীর কিন্তু সাইক্লিক্যাল, হ্যাঁ, প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, পিরিয়ডস হচ্ছে এবং প্রতি মাসেই কিন্তু হরমোনগুলো চেঞ্জ হচ্ছে এবং একটা রিদমের মধ্যে চলতে থাকে। পুরুষদের কিন্তু এরকম হয় না। অনেকগুলো হরমোনের রোগ আছে, হরমোন আছে যেগুলোর তারতম্যের কারণে কিন্তু নারীর জীবন কিন্তু যেভাবে আবর্তিত হয়, যে সে কিশোরী হচ্ছে, সেখান থেকে মাসিক শুরু হচ্ছে, তারপরে সে বিয়ে হচ্ছে, তারপরে সে সন্তান হচ্ছে, তারপরে মেনোপজ হচ্ছে, এই অনেক চড়াই উতরাই কিন্তু, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু হরমোনের একটা বিশাল ভূমিকা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে কিশোরী থেকে যখন সে নারী হয়ে উঠছে তখন কিন্তু তার নানা রকম হরমোনের সমস্যার কারণে পুরুষ হরমোন বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখের দাড়ি গোফ হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে ঘাড় কালো হয়ে যাচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম হচ্ছে, মাসিক অনিয়ম হচ্ছে, এটা নিয়ে একটা বড় সমস্যা। সেকেন্ড হচ্ছে যখন সন্তান নিতে যাইবেন তখন দেখা যাচ্ছে যে থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে, এবং থাইরয়েডের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে তার যে অনাগত সন্তানের উপরে নানান রকম থ্রেট চলে আসছে। অনেক সময় প্রেগনেন্সি হতে চাচ্ছে না থাইরয়েড হরমোনের অভাবের কারণে, এবং প্রেগনেন্সি হলেও দেখা যাচ্ছে বাচ্চা হাবাগোবা হচ্ছে থাইরয়েডের সমস্যার কারণে। তো এটা গেল একটা। তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার নানা রকম হরমোনের ইস্যুস চলে আসে, এবং যখন মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন হরমোন শরীরের মধ্যে অনেক কমে যায়। তারপরে শুরু হয় ক্লাইমেক্টেরিক সিমটম, যেটাকে বলি আমরা মাথা গরম, কান দিয়ে ভাপ বের হওয়া, মাথা আগুন হয়ে যাওয়া, মেজাজ খারাপ হয়ে যাওয়া, হট ফ্ল্যাশ হওয়া, হাড় নরম হয়ে যাওয়া, চামড়াটা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের যে প্রতিক্রিয়াগুলো যে ইস্ট্রোজেন হরমোন শেষ হয়ে যাওয়ার কারণে যেটা হয়, এত চড়াই উতরাই কিন্তু পুরুষের হয় না। সেজন্যই আসলে নারীদের হরমোন সমস্যা আলাদাভাবে আলোচনা করা দরকার। স্যার, যাদের হরমোন জনিত সমস্যা থাকে তাদের গায়ের মধ্যে অতিরিক্ত পশম থেকে থাকে, সেটির কারণটি আসলে কি, বা কোন ধরনের হরমোনের জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে? নারীর শরীরে কিন্তু দু ধরনের হরমোনই থাকে, একটা পুরুষ হরমোন, একটা নারী হরমোন। তো এখানে ব্যালেন্সের বিষয় রয়েছে, কারণ পুরুষ হরমোন নারীদের শরীরে অনেক কম থাকে, নারী হরমোন বেশি থাকে। এই ব্যালেন্সের কারণে কিন্তু নারীদের শারীরিক বহিঃপ্রকাশ সেটা হয়ে থাকে। তো কিন্তু কোনো কারণে যদি পুরুষ হরমোনের ব্যালেন্সটা যদি একটু বেড়ে যায় এদিকে, তাহলে কিন্তু দেখা যায় যে পুরুষালী যে ভাবটা কেমন, যেমন নারীর মুখে দাড়ি গোফ হওয়া, ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, ব্রেস্ট অ্যাট্রফি হয়ে যাওয়া, ক্লাইটরিস বড় হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এবং তার সবথেকে কমন যে কারণটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা কিশোরী বয়সে হয় সাধারণত, মাসিকটা অনিয়ম হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়, পেটে ফাটা ফাটা দাগ পড়ে, এবং দেখা যায় মুখে দাড়ি গোফ হচ্ছে, এবং প্রচন্ড একটা মানসিক কষ্ট নিয়ে মেয়েটা বড় হয়। স্যার, যাদের পশমের সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট আসলে আপনারা দিয়ে থাকেন? যাদের লোম হয় তাদের আসলে 80 থেকে 90% আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এর বাইরেও আরও আছে, যেমন যেসব টিউমারের কারণে হরমোন, পুরুষ হরমোন বেশি তৈরি হয়। তারপরে যদি একই বংশে বিয়ে হয় বাবা মার, তাহলে কিন্তু কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া নামে এক ধরনের রোগ হয়। তারপরে হচ্ছে কিছু কিছু মেডিসিন ব্যবহার করে, যেমন স্টেরয়েড, এই ধরনের মেডিসিন ব্যবহারের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এই লোম বেশি হয়। তো সেই ক্ষেত্রে আসলে পুরুষ হরমোনের পরিমাণটা যদি আমরা ঔষধের মাধ্যমে কমাতে পারি, এবং যদি আমরা একটু ওজন কমাতে পারি, তাহলে কিন্তু এই যে হরমোনের সমস্যার কিন্তু অলমোস্ট 50% সলভ হয়ে যায়। বাকিটা আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে যে ঔষধের মাধ্যমে কমিয়ে থাকি। চিকিৎসা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে মেইনলি পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যায়। আমরা যদি ওজন কমাতে পারি
ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসে এবং পুরুষ হরমোনের পরিমাণও পাশাপাশি কমে আসে। আচ্ছা। এবং এর বাইরেও আমরা যেটা করি, পুরুষ হরমোন কমানোর জন্য কিছু মেডিকেশন রয়েছে যেটা স্পেসিফিক্যালি যে পুরুষ হরমোনটাকে ব্লক করে মেডিসিনগুলো, এবং পুরুষ হরমোনের পরিমাণ যদি কমে যায় তাহলে লোমের পরিমাণ আস্তে আস্তে এমনি কমতে থাকে। এর বাইরেও যেটা রয়েছে যে বিভিন্ন রকম ওয়ারমেন্ট রয়েছে যেটা দিয়ে আসলে যে হেয়ারের গ্রোথটা কমানো যায়। যদি কোনো কিছুতেই ম্যানেজ না করা যায় সেক্ষেত্রে লেজার থেরাপির ব্যবস্থা আছে, সেটাও করা যায়। মেইনলি আসলে আমরা জোর দিই ওজন যদি কমে যায় তাহলে কিন্তু এই হরমোনের সমস্যার বেশিরভাগ অংশই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। স্যার, হরমোনজনিত সমস্যা মানে অনেকে মনে করে যে আমার থাইরয়েড হয়েছে, কিন্তু থাইরয়েড তো আসলে একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই সম্পর্কে আপনার কাছে একটু জানবো। খুব পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু থাইরয়েড রোগীর সংখ্যা অনেক বেশি, ডায়াবেটিস থেকেও বেশি। ডায়াবেটিস হচ্ছে 1,31,00,000 আর থাইরয়েডের রোগীর সংখ্যা হচ্ছে 3,80,00,000। এবং দেখবেন যে সবারই বাসায় থাইরয়েডের রোগী অনেক সময় পাওয়া যায়, কিন্তু সচেতনতার অভাবে অনেক সময় কম ধরা পড়ে। এবং আমাদের দেশে যাদের থাইরয়েডের রোগ হয়েছে তাদের 80%ই আমরা জানি না যে আমাদের থাইরয়েড রোগ হয়ে আছে। এবং এই রোগটা কিন্তু নারীদের শরীরে নানা রকম প্রতিক্রিয়া তৈরি করে, যেটা আমরা বলছিলাম যে স্পেশালি যখন তার পিউবার্টি আসে এবং বিয়ে শাদী হয় তখন দেখা যায় যে জন্মের পরেই আমরা যদি ধরি যে কোনো শিশুর যদি থাইরয়েড হরমোন পরিমাণ কম থাকে তাহলে কিন্তু সে তার বুদ্ধিমত্তা স্বাভাবিক মাত্রায় হবে না, হাবাগোবা হবে যদি থাইরয়েড হরমোন কম থাকে। এবং তারপরে যেটা আসছে, তার কিশোরী যখন হবে তখন তার পিরিয়ড হওয়ার সময় দেখা যাবে যে প্রচণ্ড বেশি মাসিক হচ্ছে, প্রচণ্ড বেশি তার রক্তক্ষরণ হচ্ছে এবং সেখান থেকেও নানা রকম জটিলতা হতে পারে। তারপরে যখন বিয়ে শাদী হবে থাইরয়েড হরমোনের অভাবে কিন্তু দেখা যায় যে তার বন্ধ্যাত্ব হবে, এবং যদি কোনো ক্রমে প্রেগনেন্সি হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাবাগোবা বাচ্চা হতে পারে। আচ্ছা। তো সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে এই যে হরমোন স্পেশালি থাইরয়েডের রোগ, এটা কিন্তু মহিলাদের বেশি হয়। পুরুষদের থেকে মহিলাদের থাইরয়েডের রোগ হওয়ার সম্ভাবনা প্রায় 10 গুণ বেশি। আচ্ছা। তো সেজন্য আসলে আমরা স্ক্রিনিং যখন করি মেয়েদের তখন থাইরয়েডের যে টেস্ট TSH এটা কিন্তু সবার আগে আমরা করে থাকি, যেহেতু মেয়েদের থাইরয়েড হরমোন সমস্যা পুরুষদের থেকে 10 গুণ বেশি থাকে, সেজন্য আসলে আমরা প্রোঅ্যাক্টিভলি স্ক্রিনিং করি, স্পেশালি যখন কেউ প্রেগনেন্সি নিতে চায় তার আগে। যদি কোনো প্যারেন্টস বুঝতে পারে যে তার বাচ্চার হাইট খুব একটা বাড়ছে না, সেক্ষেত্রে তাদের কি করণীয়? প্রতি বছরে আসলে 5 সেন্টিমিটার করে বাচ্চাদের হাইট বাড়তে থাকে, কিন্তু কোনো প্যারেন্ট যদি দেখেন, স্কুলেও দেখবেন যে রিপোর্ট কার্ডে প্রোগ্রেস কার্ডে কিন্তু লিখে দেয় যে এত থেকে এত ক্লাসে উঠলো তার হাইট এত আছে, লিখে দেয় অনেক সময় স্কুলে। তো যদি দেখা যায় যে বছরে 5 সেন্টিমিটার বাড়ছে না, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাইট সঠিক মাত্রায় না বাড়া অথবা বেটে হওয়া শিশু, তার কিন্তু নানা রকম কারণ থাকে। একটা কারণ হচ্ছে নিউট্রিশনাল, যেটা এখন বাংলাদেশে তো নিউট্রিশনের সমস্যা কমে আসছে, এখন বরং ওভার নারিশড হয়ে যাচ্ছে সবাই। তো তারপরে আছে জেনেটিক, বাবা মা যদি খাটো হয় তাহলে বাচ্চা খাটো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ বাবা মার হাইটই আসলে বাচ্চার মধ্যে রিফ্লেক্টেড হয়। তারপরে আছে নানা রকম হরমোনের সমস্যা, এর মধ্যে একটা হচ্ছে থাইরয়েড, আর মেইন যে হরমোনটা প্লে করে সেটা হচ্ছে যে গ্রোথ হরমোন। নামেই আপনি বুঝতে পারছেন যে হরমোনটা গ্রোথের সাথে সম্পর্কিত। কারো যদি গ্রোথ হরমোনের পরিমাণ কম থাকে ব্লাডের মধ্যে তাহলে কিন্তু সে খাটো হবে। এবং অনেকেই জানেন না যে এই খাটো শিশুর চিকিৎসা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল যদি দিই, মেসির কথা আপনি শুনেছেন, ফুটবলার মেসি, সে কিন্তু অনেক খাটো ছিল এবং সে কোয়ালিফাই করছিল না বিভিন্ন খেলায়। তো তখন তার যে ক্লাব, সে কিন্তু ইনভেস্ট করেছে এবং সে দায়িত্ব নিয়ে, সেই ক্লাব কিন্তু দায়িত্ব নিয়ে মেসির চিকিৎসা করেছে গ্রোথ হরমোনের মাধ্যমে। এবং মেসির যে আজকের হাইট, আমরা তার প্রফেশনাল হাইট বলি এবং স্ট্যাচার যেটাকে বলি আমরা, তার অ্যাকচুয়াল উচ্চতা, সব কিছুই কিন্তু এই গ্রোথ হরমোনের প্রভাবে হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে হয়তো অনেক মেসি সম্ভাবনাময় আছে যারা খাটো হয়ে আছে, তাদের কিন্তু চিকিৎসার মাধ্যমে, গ্রোথ হরমোন চিকিৎসার মাধ্যমে তার পোটেনশিয়াল, তার ফুল ফ্লেজের যে তার পোটেনশিয়াল, সেটা কিন্তু প্রস্ফুটিত হতে পারে এই হরমোন চিকিৎসার মাধ্যমে, গ্রোথ হরমোন চিকিৎসার মাধ্যমে তাকে প্রপার হাইট দিয়ে, যেটা আসলে অনেকে আমরা জানি না যে খাটো বাচ্চার চিকিৎসা সম্ভব। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি গ্রোথ হরমোনটা নিতে চায় সেক্ষেত্রে আসলে আপনার কাছে একটু জানবো যে কোন বয়স থেকে তারা সেটা নিতে পারবে? 2 বছরের বয়সের পর থেকে যে কেউ গ্রোথ হরমোন নিতে পারে, যদি চিকিৎসক মনে করেন যে তার গ্রোথ হরমোনের অভাব রয়েছে অথবা তার গ্রোথ হরমোন দরকার। এবং সর্বশেষ সীমা হচ্ছে 14 বছর। 14 বছরের পরে নিয়ে লাভ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি আমি বলি, আপনি শুনে খুব অবাক হবেন যে যখন রুগীরা আমাদের কাছে আসে, বলে যে আমার মেয়েটার বিয়ের সামনে, ডাক্তার সাহেব ওকে একটু লম্বা করে দেন, তখন আমাদের তো হাত পা বাঁধা, আমাদের কিছু করার থাকে না, কারণ 14 বছর পার হয়ে গেছে। এসে বলে, ছেলেদেরকে নিয়ে এসে বলে যে আমার ছেলেটাকে আমি আর্মিতে দিব, ওর এই এতটুকু হাইট বেশি দরকার, কিন্তু ততদিনে তার তো
সব হাড় ক্লোজ হয়ে গেছে, 14 বছর পার হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। সো আমরা বলবো যে যাদের আপনারা মনে করেন যে যার ফ্যামিলিয়াল হাইট কম এবং তার বৃদ্ধি যে গতিটা এটা কম হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিলে আমরা 2 বছর থেকে 14 বছর পর্যন্ত কিন্তু গ্রোথ হরমোন চিকিৎসার মাধ্যমে শিশুদের কিন্তু বেটে শিশুদেরকে লম্বা করার সুযোগ রয়েছে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী। তো এইসব চিকিৎসা বাংলাদেশে এখন হচ্ছে, অনেকেই জানে না। এই সচেতনতা আসলে সবার মধ্যেই দরকার। এটার কস্টিংটা আসলে কতটুকু বা কতটুকু ব্যয়বহুল? এটা অনেক ব্যয়বহুল। বাংলাদেশে গ্রোথ হরমোন তৈরি হয় না, বিদেশ থেকে গ্রোথ হরমোন আসে। তারপর আমরা চেষ্টা করছি যে যারা বাংলাদেশে, কিন্তু আপনি জানেন ফার্মাসিউটিক্যালস কিন্তু অনেক ডেভেলপ করেছে, বাংলাদেশ থেকে প্রায় 140টা দেশে ওষুধ রপ্তানি হয় এখন, এবং গার্মেন্টস সেক্টরের পরেই কিন্তু যে আর্নিং, এটা কিন্তু আমাদের ওষুধ রপ্তানির মাধ্যমে। তো বাংলাদেশের ওষুধ কোম্পানির ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো, সেজন্য আমরা চেষ্টা করছি যে তাদেরকে দিয়ে ওই ওষুধ বানানো যায় কিনা গ্রোথ হরমোন বাংলাদেশে, সেটা চেষ্টা চলছে। আমার মনে হয় যদি বাংলাদেশে গ্রোথ হরমোন তৈরি হওয়া শুরু হয়, সেক্ষেত্রে এটার খরচ অনেক কমে আসবে। স্যার, দেন যে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তরুণী যারা রয়েছে তাদের যদি খুব আর্লি মেনস্ট্রুয়েশন হয়ে যায়, তখন তাদের হাইটটা খুব একটা বাড়ে না। এর কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা? একটা রোগ রয়েছে যেটাকে আমরা বলি প্রিকশাস পিউবার্টি। প্রিকশাস পিউবার্টি মানে সময়ের আগে তার বয়ঃসন্ধি হয়ে যাওয়া। এটার একটা সাইড ইফেক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চা খাটো হয়ে যাবে। আচ্ছা, যার 11 বছর বয়সে পিরিয়ড হওয়ার কথা, তার যদি 7 বছর বয়সে পিরিয়ড হয়ে যায়, তাহলে পিরিয়ড হলে কি হয়, আমাদের হরমোনটা তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়, এবং এই হরমোন যেটা করে হাড়ে এসে হাড়ের যে গ্রোথ যে প্লেটটা, এটাকে বন্ধ করে দেয়। সুতরাং আর্লি মেনস্ট্রুয়েশন হলে আসলে গ্রোথ কম হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এটার একটা কাট অফ রয়েছে, কোনটা রোগ আর কোনটা রোগ। যদি এটা রোগের মধ্যে পড়ে, প্রিকশাস পিউবার্টি, সেক্ষেত্রে এটা চিকিৎসা করে যে দ্রুত তার যে যখন দেখা যায় তাড়াতাড়ি বয়ঃসন্ধি চলে আসছে, ব্রেস্ট ডেভেলপ করে যাচ্ছে। অনেকে আসে আমাদেরকে মাসিকের কাছে, রাস্তার কাছে চুল চলে আসছে, বগলের নিচে চুল চলে আসছে, সেটাও একটা হরমোন রোগ। সেক্ষেত্রে আমরা বুঝি যে তার প্রিকশাস পিউবার্টি হয়ে যাচ্ছে, হয়তো যে কোনো মুহূর্তে মাসিক হয়ে যেতে পারে। তখন একটা মেডিসিন আছে যেটা দিয়ে আমরা মাসিকটাকে ব্লক করে রাখতে পারি, তার যে পিউবার্টিটাকে পজ করে রাখতে। তো পিউবার্টিকে যদি আমরা ধরে রাখি, তাহলে কিন্তু তার স্বাভাবিক বৃদ্ধিটা আবার চলে আসে। সেক্ষেত্রে আমরা বলবো যে কারো যদি এরকম মনে হয় যে তার দ্রুত সাবালকত্ব প্রাপ্তি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যেন উনি চিকিৎসকের পরামর্শ নেন, একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেন। সেক্ষেত্রে পিউবার্টিটাকে যদি আমরা একটু ডিলে করতে পারি, তাহলে কিন্তু এই গ্রোথটা কিন্তু ভালো আসার সম্ভাবনা। এখনকার যুগের প্রেক্ষাপটে কিন্তু আমরা কিন্তু দেখছি যে খুব তাড়াতাড়ি কিন্তু মেয়েদের মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা সেটি জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন, তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনার খাদ্য তালিকায় খুব অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন, তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3 আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক, স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন।
যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি। তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লিকওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে। এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে। এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। স্যার, আপনার কাছে যেমনটি জানতে চাচ্ছিলাম যে কেন আসলে এত তাড়াতাড়ি এখন তরুণীদের মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে? পৃথিবীর ইতিহাস যেটা বলে প্রতি 100 বছরে কিন্তু 1 বছর মেনস্ট্রুয়েশনের টাইম এগিয়ে আসে। এবং কোভিডের মধ্যে যেটা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আসলে যারা বাচ্চারা অনেক বেশি ডিভাইসে যারা এক্সপোজড হয়, এটা গবেষণা হয়েছে যে কোভিডের মধ্যে যেহেতু অনলাইন ক্লাসেস হয়েছে বাচ্চাদের, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে আরবান লাইফের যে স্টিমুলেশন, স্পেশালি যে ডিভাইস যে ইউজগুলো কেমন সেটা হওয়ার কারণে কিন্তু এখন এই সময়ে কিন্তু বাচ্চাদের পিরিয়ড আরও বেশি বেশি হয়। সেজন্য কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলেন যে ডিভাইসের ইউজ 24 ঘন্টার জন্য 1 ঘন্টার বেশি না হয়, তাহলে কিন্তু হরমোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। স্যার, আমরা অনেক সময় দেখেছি বা ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে যে আনম্যারিড যারা মেয়েরা রয়েছে তাদের ব্রেস্ট থেকে অনেক সময় দেখা যায় মিল্ক সিক্রেশন হয়। এর রিজনটা আসলে কি? প্রোল্যাক্টিন নামে একটি হরমোন রয়েছে, যে হরমোনটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, ব্রেনের মধ্যে ছোট একটা গ্ল্যান্ড থাকে, সেখান থেকে তৈরি হয় প্রোল্যাক্টিন হরমোন। সেই হরমোনটা যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসৃত হতে পারে। তখন আসলে বুঝতে পারে না যে কার কাছে যাব, আমি সার্জনের কাছে যাব নাকি কার কাছে, যে গাইনি ডাক্তারের কাছে যাব নাকি হরমোন ডাক্তারের কাছে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কোনো ডাক্তারের শরণাপন্ন হচ্ছেই না, কিছুটা সংকোচ বোধের কারণে রাখে, সংকোচে যে আমার কেন তৈরি হবে এরকম। আসলে সর্বপ্রধান কারণ হচ্ছে মেডিসিন, ঔষধের সাইড এফেক্টের কারণে কিন্তু প্রোল্যাক্টিন বাড়ে। যেমন আমরা এখন রুচির ওষুধ, বমির ওষুধ, কেমন গ্যাস্ট্রিকের ওষুধ মুড়ি মুরগির মতো খেতে থাকি, এটা কিন্তু 1 নাম্বার কারণ প্রোল্যাক্টিন হরমোন বেশি হয়ে অবিবাহিত নারীদের দুধ। আরেকটা আছে ব্রেনের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রোল্যাক্টিন হরমোন, প্রোল্যাক্টিনোমা বলি, এই প্রোল্যাক্টিন হরমোন অনেক বেড়ে যায় এবং যে নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হয় এবং সেক্ষেত্রে বন্ধ্যাত্ব হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম সিমটম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নারীদের হরমোন জনিত বিভিন্ন রোগ নিয়ে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা শুনলেন সবাইকে শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যেমন পিত্তথলিতে, মূত্রথলিতে, কিডনিতেও পাথর হয়। এগুলো সাধারণত রক্তের ভিতরে যেসব বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে যেমন ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, এগুলো কম্বিনেশন হয়ে একসাথে মিশে কোনো কোনো পরিস্থিতিতে পাথর তৈরি করে। বাইরে যেমন প্রকৃতিতে যেমন পাথর তৈরি হয়, শরীরের ভিতরেও এরকম পাথর তৈরি হয়। তো কিডনিতে যখন এরকম পাথর তৈরি হয় সেগুলোকে আমরা কিডনি স্টোন বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।